এই উফ, গল্পটি বাবা গো, আপনাদের জন্য মরে গেলাম। নিয়ে এসেছে আমার রূপকথা। পেটটা ফেটে যাচ্ছে। আমি আর বাঁচবো না রে। রীতা নিশ্চয়ই সাবান জল ফেলে গেছে এখানে। আমার পেটের বাচ্চাটা নষ্ট করার জন্য ওর এই কাজ। এই গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছে রূপকথা। কি বলছো তুমি দিদি? আমি সাবান জল ফেলেছি? তুমি নিজে দিন তুই কলঘাটে সাবান জল ফেলিস। তোর তো আমার সুখ দেখলে আগুন জ্বলে। আমি মা হতে যাচ্ছি না, তাই এত কষ্ট হচ্ছে তোর। এত নাটক করো না দিদি। তুমি পড়েছো, এখন দোষটা আমার ঘাড়ে চাপাচ্ছ, যেন আমি তোমাকে ঠেলে ফেলেছি। তোর কুকর্মের জন্য আমি পা এই পিছলে পড়ে গল্পটি গেছি। আপনাদের জানিস, জন্য আমার নিয়ে পেটে এসেছে এখন 3 রূপকথা। মাসের সন্তান। যদি কিছু হয় না, আমি তোকে ছাড়বো না। তুমি সব সময় কিছু হলে আমাকে দোষ দাও। ঘরে গিয়ে নিজের স্বামীকে বলো আমি নাকি তোমার সর্বনাশ করেছি। দেখি তোমার স্বামী বিশ্বাস করে কিনা। তুই হিংসুটে, তোর নিজের বাচ্চা হয়নি তো, তাই অন্যের বাচ্চাকে মারতে চাস। মুখ সামলে কথা বলো দিদি। তুমি আমাকে যা তা বলে অপমান করতে পারো না। আমার বাচ্চা যদি নষ্ট হয়, তোকে আমি ছাড়বো না। আমিও দেখবো দিদি তুমি আমার কি করতে পারো। সব সময় তুমি আমাকে অপবাদ দেবে আর আমি সব মুখ বুঝে সহ্য করবো, এটা তুমি ভেবো না। বিয়ের 5 বছর পর আমি সন্তান ধারণ করতে পেরেছি, কিন্তু সব শেষ হয়ে যাবে। তোর তো সন্তান দেওয়ার ক্ষমতা নেই, তাই আমারটা শেষ করতে চাইছিস। একটা কাজ করো, তুমি আমার নামে বিচার বসাও। তাই করবো। চারা রোপণ করা প্রায় শেষের দিকে। রোদের মধ্যে চারা রোপণ করতে আর ভালো লাগছে না। তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি গিয়ে ঘুমাবো। বাড়ি গিয়ে কি ঘুম হবে? দুই বউ তো সারাদিন ঝগড়া করে। আমরা যাওয়ার সাথে কত যেন নালিশ করবে। ঠিকই বলেছিস, একদিন ঝগড়া না করলে ওদের দিনই কাটে না। আমি বুঝি না এত ঝগড়া ওরা কেন করে। ছোটখাটো এই বিষয় নিয়ে গল্পটি ঝগড়া শুরু করে দেয়। আপনাদের জন্য দেখলি নিয়ে না, এসেছে গতকাল রূপকথা। কলপারে বৌদি পড়ে যাওয়ার পর কি শুরু হয়েছিল? মনে হচ্ছিল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে। তোর বৌদি খুবই রাগী, তবে ওর পেটের সন্তানের কিছু হয়নি, এটাই অনেক। আমাদের ঘরেও যদি একটা সন্তান আসতো, তাহলে রীতার মানসিকতা কিছুটা হয়তো ভালো হতো। সারা দিন বাচ্চার পেছনে সময় দিত, তখন আর ঝগড়া করবার সময় পেত না। আমাদের সংসারে শান্তি নেই রে নিখিল। মনে হয় এই অশান্তি একদিন বড় বিপদ ডেকে আনবে। আমারও তাই মনে হয় রে। একটা সময় ছিল আমরা কত শান্তিতে ছিলাম, দুই ভাই বিয়ে করবার পর যত অশান্তি হলো। একটা কথা বলি নিখিল, চল আমরা অন্য কোথাও গিয়ে থাকি। তুই ঠিকই বলেছিস। চল আমরা নদীর মাঝখানে একটা ছোট্ট বাড়ি বানাই, সেখানে থাকবো শুধু আমরা দুই ভাই। না কোনো ঝগড়া, না কোনো ঝামেলা। সকালে মাছ ধরবো, বিকেলে ধানের জমিতে কাজ করব, রাতে নদীর মাঝের বাড়িতে দুই ভাই মিলে রান্না করব। তারপর সেই খাবার খেয়ে আরামে ঘুমাবো। চল 2-1 দিনের মধ্যেই চলে যাই। কিন্তু বৌদি আর রীতার কি হবে? আমাদের ছাড়া ওরা কি থাকতে পারবে? গীতার একটু সমস্যা। একটা কাজ করব, আমার শাশুড়িকে এসে থাকতে বলবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর আমি রীতার বোন নিতাকে এসে থাকতে বলবো। তাহলে তো সমস্যার সমাধানই হয়ে গেল। এই শুনেছিস বিনাশ, দুই যমজ ভাই অখিল আর নিখিল নাকি নদীর মাঝখানে নতুন একটা বাড়ি বানিয়েছে। শুনেছি, আর শুনছি নাকি ভালোই টাকা পয়সা আয় করেছে ওরা দুজন। ধানের ব্যবসা করে, মাছ ধরে বাজারে বিক্রি করে অনেক টাকাই জমিয়েছে। হ্যাঁ ঠিক তাই, ওদের বাড়ি নিশ্চয়ই অনেক কিছু আছে। ওদের বউয়েদের দেখলে মনে হয় বড় লোক ঘরের বউ। ওরা যেহেতু বাড়ি থাকে না, এই সুযোগে ওদের বাড়ি থেকে সবকিছু চুরি করতে হবে। আমার মনে হয় ওদের বাড়ি থেকে অনেক কিছু পাওয়া যাবে। দুই ভাই নাকি বাড়িতে আসে না, নদীর মাঝখানে ভালোই আছে মনে হয়। একদিন রাতে আমরা সুযোগ বুঝে সব চুরি করে নিয়ে আসবো। তবে যা করবার কিছুদিনের মধ্যেই করতে হবে। অমাবস্যা রাতে চুরি করব, কয়েকদিন পরই তো অমাবস্যা, অন্ধকার রাত, ওই রাতেই যাব। ঠিক বলেছিস, অমাবস্যা রাতে চুরি করবার মজাই আলাদা। আজকে কোথায় যাব সেটা তো ঠিক করা হয়নি। রোজ রোজ চুরি করতে ভালো লাগে না। আজকে কোথাও যেতে হবে না। না গেলে কি হবে? না গেলে তো আমাদের খাওয়া জুটবে না। আজকে দক্ষিণ পাড়ায় গেলে হয় না? দক্ষিণ পাড়া আগে কখনো যাওয়া হয়নি। দক্ষিণ পাড়ার মানুষজন অনেক গরিব, সেখানে গেলে কিছুই পাওয়া যাবে না। আমাদের অন্য কোথাও যেতে হবে। এখান থেকে বাইরের গ্রামে চুরি করবার চিন্তা করতে হবে। এ গ্রামে আর কতদিন চুরি করব? চল তাহলে আজকে থেকে শুরু করি। রাত আরো গভীর হোক, তারপর যাব। এখন চল, গভীর রাতের অপেক্ষা করলে তো যেতে যেতে সকাল হয়ে যাবে। আচ্ছা তাহলে এখন চল।
কি রে দিদি, মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি হয়েছে? মন খারাপ হবে না? সেদিন কলপারে সাবান ফেললাম, দিদির বাচ্চাটাকে মারতেও পারলাম না। আমি মা হতে পারছি না, আর দিদি মা হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। একবার মারতে পারিসনি তো কি হয়েছে? আবার চেষ্টা কর, এবার একটু অন্যভাবে চেষ্টা করবি। আমাকে এমন একটা বুদ্ধি দিলেও তো পারিস, এমন বুদ্ধি দিবি যাতে সফল হই। গীতা দিদি যখন পুকুর পাড়ে স্নান করবে তখন জোড়া ধাক্কা দিয়ে পুকুরের সিঁড়ি থেকে ফেলে দিবি। এবার তোর বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখতে হবে। আমি কিছুতেই দিদির সুখ সহ্য করতে পারবো না। আচ্ছা দিদি, ওদের দুই ভাইয়ের তো খুব মিল, কিন্তু তোরা একে অপরকে তো হিংসা করিস কেন? মিল বলেই তো বাড়ি ছেড়ে নদীর মাঝে ঘর তৈরি করে আছে। ওদের এত মিল দেখতে আমার ভাল লাগে না। আমি যখন তোর বাড়ি চলে এসেছি তখন আর কোনো চিন্তা নেই। দেখবি আমি তোর সব ইচ্ছে পূরণ করব, তুই শুধু আমার ওপর ভরসা রাখিস। তোর ওপর ভরসা আছে বলি তো তোকে সব খুলে বলি। আচ্ছা দিদি, গীতা দিদি কি বাড়িতে একা একা আছে? দিদির মা এসেছে। দিদি, আজ একবার নদীর মাঝে দাদার ওইখানে যাব, তুই কি যাবি আমার সাথে? না রে, আমার একদম যাওয়ার ইচ্ছে নেই। আমি কিছু বলে দাদা আমার কথা বিশ্বাস করে না। অখিল দাদা যা বলে তোর দাদা তাই শোনে। আশেপাশে সবাইকে দেখি বিয়ে করার পর তাদের বউদের কথা শোনে, আর এদিকে নিখিল দাদা তোর কথা না শুনে নিজের দাদার কথা শোনে। এমন মানুষ আমি দেখিনি। তুই কিছু একটা কর না। আমি যখন এসেছি তখন এর একটা বিহিত করেই ছাড়বো। এই শরীর নিয়ে তুমি আবার এখানে আসতে গেলে কেন? কি দরকার ছিল? আমার উপর তোমার কোনো দায়িত্ব নেই। যদি তোমার আমার প্রতি কোনো দায়িত্ব থাকতো তাহলে আমাকে একা ফেলে আসতে পারতে না। তুমি একা কোথায়? আমার শাশুড়ি মা তো তোমার সাথে আছে, উনি তো আমার চেয়ে তোমাকে ভালো দেখাশোনা করতে পারবে। মা আর থাকতে চাইছে না, বলছে নিজের সংসার ফেলে আর কতদিন এখানে থাকবো। তুমি বাড়ি ফিরে চলো। আমি যাব না। বাড়িতে যাওয়া মানে তোমাদের দুই বউয়ের ঝগড়া শোনা। ঝগড়া শুনতে শুনতে আমরা দুই ভাই ক্লান্ত হয়ে গেছি। ঝগড়া কেন করে তুমি জানো না? তোমার ভাইয়ের বউ সবসময় ক্ষতি করতে চায়, সুযোগ পেলে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। তুমি কি সব আবোল তাবোল বলছো? হ্যাঁ, বাচ্চা নষ্ট করতে যাবে কেন? তাছাড়া তুমিও তো ছোট বউয়ের সবসময় ক্ষতি চাও। আমি ক্ষতি চাই? তুমি এই কথাটা বলতে পারলে? সত্যি বলতে তোমার মতো মানুষের সঙ্গে সংসারই করা যায় না। এত বছর হয়ে গেল, এখন তুমি এ কথা বলছো? বেশি কথা না বলে বাড়ি যাও তো। আমি এখন একটু শান্তি করে ঘুমাবো। তোমাদের জন্য নদীর মাঝে এসেও শান্তি নেই। তুমি যদি এখন আমার সাথে না যাও, আমি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এখন বলো আমার সাথে যাবে কিনা? এ তো মহা বিপদে পড়লাম। এত বাড়াবাড়ি কিন্তু ভালো না। বেশি বাড়াবাড়ি করলে দেখবে এ পৃথিবী ছেড়ে আমি কবে চলে যাব। তুমি তো জানো আমার রাগ কেমন, একবার রেগে গেলে সবকিছু তছনছ করে দিই। আচ্ছা, নিখিল আসুক, ওকে বলে তারপর তোমার সাথে যাব। এবার তুমি একটু মাথা ঠান্ডা করে বসো তো। নিখিল কোথায় গেছে? ধানের জমিতে গেছে, চলে আসবার সময় হয়ে গেছে। অখিলের বাড়ি থেকে কিছু নিতে পারলাম না। অখিল দেখছি বাড়ি চলে এসেছে। তাছাড়া এত রাত হয়ে গেছে, অখিল এখনো ঘুমায়নি, ওর বউয়ের সাথে ঝগড়া করছে। ওরা যদি জেগে না থাকতো তাহলে চুরি করা যেত। ভেবেছিলাম দুই বাড়ি থেকে অনেক কিছু নিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। নিখিলের বাড়িতে যা আছে সব নিয়ে যাব। আজকে আমাদের এক বাড়িতে চুরি করি সন্তুষ্ট থাকতে হবে। কথা বলে সময় নষ্ট না করে কাজ শুরু করি। কথা বলতে বলতে সকাল হয়ে গেলে তখন আর কিছুই চুরি করা হবে না। চারিদিকে এত অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আর টর্চ লাইটটা কি এনেছিস? এনেছি, টর্চ লাইটটাই তো আমাদের চুরি করতে সাহায্য করে। কেউ মনে হচ্ছে কথা বলছে, মনে হচ্ছে এ বাড়িতেও চুরি করা হবে না, বুঝলি? এসেছি যখন চুরি না করে যাব না। কথা শোনা যাচ্ছে, তাহলে চুরি করব কি করে? কই, আমি তো কারোর কথা শুনতে পাচ্ছি না। তুই মনে কানে একটু বেশি শুনিস। আমি স্পষ্ট শুনতে পেলাম, শুধু শুধু তোর সাথে মিথ্যে কথা বলতে যাবো কেন? ঠিক আছে, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করি। এখান থেকে চুরি করে ফেরবার সময় আমরা আর একবার অখিলের বাড়িতে যাব। ওরা যদি ঘুমিয়ে পড়ে তাহলে ওদের বাড়িতেও চুরি করতে পারবো। আগে একটা বাড়ির কাজ সেরে নি, তারপর অখিলের বাড়ির কথা চিন্তা করতে হবে। আমার তো মনে হচ্ছে এ বাড়িতেও চুরি করা হবে না। এসেছি যখন, চুরি না করে ফিরে যাব না। এবার চল ওদের ঘরে যাই। আস্তে আস্তে পা ফেলে যেতে হবে, বুঝলি? কেউ জেগে গেলে আমাদের রক্ষে থাকবে না। কেউ কিছু বুঝতে পারবে না। চল চল, আস্তে আস্তে যাই। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? তোর কি সারাদিন চিৎকার করা ছাড়া আর কোনো কাজ নেই? একটু ঘুমোচ্ছিলাম, তোর জন্য কি একটু শান্তিতে ঘুমোতেও পারবো না?
চিৎকার করবো না? আমার এই ঘর থেকে সব গল্পটি চুরি হয়ে আপনাদের গেছে, জন্য আমার মনে নিয়ে হচ্ছে এসেছে তুমি চুরি রূপকথা। করেছো। আমি তোমার ঘরে গিয়ে দেখবো। রীতা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। কেন? আমি কেন তোর ঘর থেকে চুরি করব? দাদাকে ডাকো, আজকে বিচার হবে। দাঁড়িয়ে আছো কেন? দাদাকে ডাকো। তোর দাদা ভোরে ঘুম থেকে উঠে চলে গেছে। ও, তাহলে রাতে চুরি করে দাদা তাহলে ভোরে পালিয়ে গেছে। তুই কি অসুস্থ হয়ে গেছিস? তোর চিকিৎসার দরকার। তুমি আমাকে অসুস্থ বলতে পারলে? আমাকে দেখে তোমার অসুস্থ মনে হচ্ছে? নইলে তোর দাদাকে চোর বলতে পারতিস না। তাহলে দাদা গেছে কোথায়? নদীর মাঝে বাড়িতে চলে গেছে, তার ভাইয়ের কাছে। চুরি করা জিনিস নিয়ে গেলে তো ওইখানে যেত না। তাছাড়া নিজের ভাইয়ের বাড়ি কেউ চুরি করে? তোমাদের আমি একদম বিশ্বাস করি না। বিয়ের সময় আমার মা একটা সোনার হার আর চুড়ি দিয়েছিল, সেগুলো আমার আলমারিতে ছিল। সকালে উঠে দেখি কিচ্ছু নেই, তুমি ছাড়া ওগুলো কেউ নেয়নি। ভালো করে খুঁজে দেখ। ভালো করে না খুঁজে এখানে চোর অপবাদ দিতে এসেছিস। বাড়িতে চোর থাকলে তোমার বাড়িও চুরি হতো, একা আমার বাড়িতে চুরি হতো না। তাছাড়া তুমি খুব ভালো করে জানতে আমি চুড়ি আর হার কোথায় রেখেছিলাম। তুই কিন্তু সীমা ছাড়াচ্ছিস। আমাকে চোর বলবি না। আমি তোর গহনা চুরি করিনি, তোর বোন চুরি করেছে। এত বড় সাহস! তুমি আমার বোনকে চোর বললে? তোমাকে আমি ছাড়বো না। আমি মা হতে চলেছি তো, তাই সব সময় তুই আমার ক্ষতি করতে চাস। আমিও দেখবো তুই কি করতে পারিস। আমি ঘরে গেলাম, তোর সাথে ফাও কথা বলার সময় নেই। নদীর মাঝখানে এসেও কোনো শান্তি নেই। ভেবেছিলাম শান্তিতে দুই ভাই মিলে জীবনটা কাটিয়ে দেব, কিন্তু শান্তি আর আমাদের জীবনে আসবে বলে মনে হচ্ছে না। বাড়িতে যাই হোক না কেন, আমি আর কিছুতেই ফিরবো না। আমিও ভেবেছিলাম বাড়ি যাব না, কিন্তু রীতার হার আর চুরি চুরি হয়ে গেছে। এই জন্য একবার যেতে হবে। চুরি হওয়াটা তো ভালো কথা না। আমাদের গ্রামে রাঘব আর বিনাশ আছে না, ওরা চুরি করতে পারে। ওরা তো নামকরা চোর। তবে রীতা কিন্তু গীতাকে চোর অপবাদ দিয়ে ঠিক করেনি। আমি তো বাড়িতে ছিলাম গত রাতে। গীতা একবারও ঘর থেকে বের হয়নি। আর বলো না, রীতার স্বভাব চরিত্র দিন দিন আরো খারাপ হচ্ছে। ওর সাথে আমার একদিনও থাকতে মন চায় না আর। ওদের এই ঝামেলা কবে যে মিটবে? এত ঝামেলা করে ওরা কি সুখ পায় কিচ্ছু বুঝি না। গীতা মা হতে চলেছে, নইলে ওকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিতাম। দেখো দাদা, বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়াটা কোনো সমাধান না। আমাদের এমন কিছু করতে হবে যাতে ওরা আর কোনোদিন ঝামেলা না করে। কি করব? আমার মাথায় তো কিছুই আসছে না। কিছু করেও কোনো লাভ হবে বলে মনে হয় না। একটা কাজ করি, বৌদি আর রীতাকে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসলে আরো ঝামেলা হবে। যেখানে আছে সেখানেই থাকুক। সত্যি বলতে ওরা ঘরের মধ্যে থাকতে থাকতে একেবারে একঘেয়ে হয়ে গেছে। ওদের যদি কাজ থাকতো তাহলে এত ঝগড়া ঝামেলা করবার সময় পেত না। এটা অবশ্য তুই ঠিকই বলেছিস। ওদের কাজের ব্যবস্থা করতে হবে। এখন থেকে আমরা ওদের ধানের জমিতে নিয়ে যাব। আমরা যে কাজ করব ওদেরও তাই করতে বলবো। যখন হাতে অতিরিক্ত কাজ থাকবে তখন আর কোনো ঝামেলা ওরা করবে না। ধানের জমিতে কি ওরা কাজ করতে পারবে? ওদের অন্য কাজ দিতে হবে। কি কাজ দেওয়া যায় সেটা নিয়ে কিছুদিন ভাবতে হবে। আচ্ছা দাদা। কেমন আছিস নিতা? তোকে যে একবারে দেখা যায় না। আগে তোর দিদির বাড়িতে আসলে আমার সাথে সারাদিন গল্প করতিস, এখন তো তোকে চোখেই দেখা যায় না। তোর দিদি বুঝি আমার সাথে কথা বলতে নিষেধ করে দিয়েছে? না না, নিষেধ করবে কেন? আমি নিজেই ঘর থেকে বার হই না। তা তুমি এখানে কি করছো? এই ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই পুকুর পাড়ে রোদে দাঁড়িয়ে আছি। এই সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকলে তোমার পেটের বাচ্চাটার সমস্যা হতে পারে। কে তোকে বলেছে এসব কথা? আমি এসব কথা বিশ্বাস করি না। কথাটা আমি তোমার ভালোর জন্যই বললাম। আমার কথাটা বিশ্বাস করা না করা সেটা তোমার ব্যাপার। তোর দিদি কি হাড় চুরির খোঁজ পেয়েছে? একবার হারিয়ে গেলে কি আর পাওয়া যায়? নিখিল দাদা বলেছিল এই গ্রামে রাঘব আর বিনাশ চুরি করতে পারে। ওরা নাকি নাম করা চোর। হতে পারে, কারোর বাড়ি কিছু চুরি হলেই তো ওরাই চুরি করে। তোমার মা এসেছিল, উনি চলে গেছে। তোমার মাকেও তো দেখা যায় না। কি করে দেখবি? তুই কি আমাদের বাড়িতে আসিস? মা বুড়ো মানুষ, সারাদিন ঘরে থাকে। আমার বাচ্চা না হওয়া অবধি এখানেই থাকবে। এই সময় তো অনেকে বাবার বাড়িতে গিয়ে থাকে, তুমিও যেতে পারো। আমি কোথাও যাব না। বাবার বাড়িতে থাকার চেয়ে এখানে থাকা বেশি পছন্দ আমার। তা তুমি যেটা ভালো মনে করো। গীতা দিদি, তোমার মাথায় যেন কি একটা পড়েছে। কি পড়েছে? কই, কিছু তো পেলাম না। আচ্ছা, আমি এসে ফেলে দিচ্ছি। কই ফেলেছিস?
কিরে বিনাশ, আজকে কি সারা রাত এখানেই থাকবো? তোকে দেখে তো মনে হচ্ছে আজকে কোথাও যাবি না। চুরি এই করি তো গল্পটি জীবন পার আপনাদের করে জন্য দিলাম, নিয়ে এসেছে একটা দিন না হয় একটু রূপকথা। নিজের মতো কাটালাম। পুলিশ আমাদের খুঁজছে, এক জায়গায় বেশিক্ষণ থাকাটা আমাদের জন্য নিরাপদ না। পুলিশ কিছুই করবে না, পুলিশের হাতে কিছু টাকা দিয়ে দিলে আমাদের ছেড়ে দেবে। আচ্ছা, নিখিলদের বাড়ি থেকে এই হার চুরি করেছিলাম না, চুড়ি আর হার, সেগুলো কি বিক্রি করা হয়ে গেছে? এখনো বিক্রি করা হয়নি। পুরনো আমলের গহনা, ভালো দাম না পেলে বিক্রি করব না। চুরি করা জিনিসের এত দাম পাওয়ার তো দরকার নেই, মোটামুটি দাম পেলে বিক্রি করে দিস। এখন চল তো এখান থেকে, জঙ্গলে ওই দিকটায় গিয়ে বসে থাকি, গিয়ে চল। শোন, তোকে একটা মজার কথা বলি। তোর সাথে পরিচয় হওয়ার আগেও আমি চুরি করতাম। একদিন রাতে এক ধনী বিয়ে বাড়িতে চুরি করতে গেছিলাম। তারপর কি হলো? তারপর একটা ঘরের মধ্যে দেখলাম একজন লোক কিছু গহনা নিয়ে বসে আছে। আমাকে দেখা মাত্র লোকটা গহনাগুলো ফেলে সেখান থেকে পালিয়ে যায়। তোকে দেখে পালিয়ে যায় কেন? লোকটা কি পাগল ছিল? এরপর দ্রুত গহনাগুলো আমি নিয়ে লুকিয়ে রাখি। তারপর আর ঘরে গিয়ে দেখি আর একজন লোক কিছু কাঁসার ঘটি বাটি নিয়ে বসে আছে। আমাকে দেখে সেও পালিয়ে গেল। আমি দ্রুত ঘটি বাটি নিয়ে সেখান থেকে চলে আসলাম। তোকে দেখে এভাবে পালাচ্ছিল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তারা সবাই চোর ছিল। বিয়ে বাড়িতে কয়েকজন চোর চুরি করতে গেছিল, এদিকে আমিও গেছিলাম চুরি করতে। তারা যখন আমাকে দেখে মনে করে আমি বিয়ে বাড়ির লোক, তাই ভয় পালিয়ে যায়। এতক্ষণে তোর কথা বুঝতে পারলাম। যাই বলিস না কেন, লাভটা তোরই হয়েছিল। একদম। এবার চল চল, এখান থেকে যাই। ঠিক আছে, চলো। আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল, এবার ওরা মহা শান্তিতে থাকবে। আমি কখনো ভাবতেই পারিনি নিতা এই কাজটা করতে পারে। ও তো আগেও অনেকবার এ বাড়িতে এসেছে, কিন্তু তখন তো এত খারাপ ছিল না। রীতা আর নিতাকে যদি পুলিশে না দেওয়া হয়, তাহলে আমি নিজে যাব ওদের নামে অভিযোগ করতে। ওরা খুনি, ওরা আমার পেটের সন্তানকে খুন করেছে। এত রেগে যেও না, একটু মাথা ঠান্ডা করো। ওদের পুলিশে দিলে নিখিল যদি কিছু মনে করে। ছি, তুমি কেমন মানুষ? তোমার সন্তানকে ওরা খুন করেছে, এই কথাটা তুমি ভুলে গেলে? সত্যি বলতে তোমার সাথে কোনো সুস্থ মানুষ থাকতে পারবে না। তুমি তো জানো আমি আমার ভাইকে খুব ভালোবাসি। ও মনে কষ্ট পাবে এমন কাজ কখনো করতে পারবো না। নিতা আমাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছিল। উপরওয়ালার ইচ্ছায় আমি বেঁচে গেছি, নইলে আমিও সেদিন মরতাম। এখন আবার মনে হচ্ছে উপরওয়ালা আমাকে কেন নিল না? যাকে নিয়ে বেঁচে থাকতাম তাকেই নিয়ে গেছে। আমি এখন কাকে নিয়ে বাঁচবো? কষ্ট পেও না, যা হবার তা তো হয়ে গেছে। ওপরওয়ালা চাইলে তোমার কোল আলো করে নিশ্চয়ই সন্তান আসবে। বিয়ের 5 বছর পর আমার পেটে সন্তান এসেছিল, কিন্তু তোমার ভাইয়ের বউ সেটা সহ্য করতে পারলো না। নিতাকে দিয়ে আমার বাচ্চাটাকে নষ্ট করে দিল। তুমি মন খারাপ করো না, একটু ঘুমানোর চেষ্টা করো। আমার চোখে ঘুম নেই। আমার জায়গায় তুমি থাকলে বুঝতে বাচ্চা নষ্ট হওয়া কেমন লাগে। খারাপ তো আমারও লাগছে, কিন্তু কি করব বলো? ওদের বিচার করতেই হবে। যদি বিচার না করো, আমি কাউকে ছাড়বো না। ঠিক আছে, বিচার করব। এবার শান্ত হও। আমার যে কি শান্তি লাগছে, তোকে বলে বোঝাতে পারবো না। আমি যদি কাজটা না করে দিতাম তুই কখনো করতে পারতিস না। সত্যি বলতে তোর মুখের যত কথা, কিন্তু কাজের বেলায় কিচ্ছু না। দিদির সন্তান হলে আমি কিছুতেই মানতে পারতাম না। সত্যি বলতে আমি কখনো দিদির ভালোই চাইনি। যাক, এবার আমার দিদির মনে একটু শান্তি এলো। অনেক শান্তিতে আছি। কিন্তু একটা ভয় আমার হচ্ছে। কিসের ভয়? তোর নিখিল দ্বারা যদি কিছু বলে? আমি বলবো গীতা দিদি সব মিথ্যে বলেছে, ও তো পছন্দ করে না তোকে, তাই এসব বানিয়ে বানিয়ে বলেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। বলবো দিদি পা পিছলে পুকুরে পড়ে গেছিল। তাহলে তো চিন্তা কিসের? আমরা এই নিয়ে আর চিন্তা করব না। তোমাদের কথা আমি সব শুনেছি। তোমাদের আর কোনোভাবেই ক্ষমা করব না। এই মুহূর্তে তোমরা আমার চোখের সামনে থেকে চলে যাও। আমরা কোথাও যাব না। যাবে না মানে? তোমরা দুই বোন খুনি। কোনো খুনির সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব নয়। তোমাকে এখানে কে আসতে বলেছে? তুমি যেখানে ছিলে সেখানে যাও। চলে যাব, কিন্তু নিতাকে তোমার বাবার বাড়ি রেখে আসবো। ও এখানে থাকলে আরো বেশি অশান্তি হবে। দিদি, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। নিতা আমার কাছে থাকবে, তুমি ওকে নিয়ে যেও না। চুরি করবার চেয়ে জেলে থাকা অনেক ভালো ভাই।
আমরা যদি সেদিন ও জায়গা থেকে আগেই চলে যেতাম তাহলে ধরা পড়তাম না। আজকে আমরা জেলে আছি তোর জন্য ধরা পড়েছি। হ্যাঁ, এত রাগ করছিস কেন? আমার মতে ভালোই হয়েছে। খাওয়ার জন্য তো আমরা চুরি করিনি, জেলে আমরা এমনি এমনি খাবার পাবো। খাবারের জন্য জেলের মধ্যে চুরি করা লাগবে না। তা বটে, তোর কথায় যুক্তি আছে। আমি ভেবেচিন্তে কথা বলি, বুঝলি? এই গল্পটি আপনাদের আচ্ছা জন্য বন্ধু, নিয়ে তোর এসেছে মাথায় তো অনেক রূপকথা বুদ্ধি। টক্স। তুই লেখাপড়া শিখে তো চাকরি করতে পারতিস, তা না করে চোর কেন হয়েছিস? ছোট থেকে পড়াশোনায় খুব ভালো ছিলাম। আমার বয়স যখন 10, তখন একটা দুর্ঘটনায় বাবা মা মারা যায়। বাবা মা মারা যাবার পরে কাকার সংসারে মানুষ হতে থাকি। কাকা কাকি আমাকে খুবই নির্যাতন করত। তারপর একদিন পালিয়ে যায়। তারপর থেকেই চুরি করি। বেঁচে থাকার জন্য চুরি করা ছাড়া আমার আর কোনো পথ ছিল না। অনেক কষ্টের জীবন বন্ধু, না চাইলেও খারাপ কাজ অনেক সময় করতে বাধ্য হতে হয়। তুই কেন চোর হয়েছিস? তোর মতো আমারও একই অবস্থা। ছোট থাকতে বাবা মা মারা যায়, তারপর মামা মামির কাছে চলে যায়। কাজ না করলে একবেলা তারা খেতে দিত না। একটা সময় পেটের দায়ে চুরি করতে থাকি, তারপর থেকে নিয়মিত চুরি করি। এই সব মনে করে আর কি হবে? ভাবছি জেল থেকে আর বের হলে কোনোদিন চুরি করব না। আমিও না, দুই বন্ধু মিলে কাজ করে খাবো। একদম। ও মা গো, মরে গেলাম। আমি মনে হয় আর বাঁচবো না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। দাদা চলো তো দেখি রীতার কি হলো। রীতা তো 3 মাসের গর্ভবতী। তাড়াতাড়ি ওর কাছে গিয়ে দেখি, চলো। কি হলো তোমার? আমার পেটের বাচ্চাটা মনে হয় নষ্ট হয়ে গেছে। আমার যে বড় ক্ষতি হয়ে গেল। আমি এখন কি করে সামলাবো? ওপরে মুখ করে থুতু ফেললে থুতু নিজের মুখই পড়ে। মনে আছে তুমি বৌদির সাথে কি করেছিলে? তারপর থেকে বৌদির সাথে তোমার কোনোদিন কথা হয় না। তোর বৌদি বাড়ি থাকলে না হয় মনে করতাম কলপারে সাবান জল ফেলেছে, কিন্তু সে তো 2 দিন আগে বাবার বাড়িতে গেছে। এটা ওর পাপের শাস্তি দাদা। ওর এটা দরকার ছিল। এবার যদি মানুষ হতে পারে। থাক, আর কিছু বলবার দরকার নেই। এমনিতে বেচারা অনেক ব্যথা পেয়েছে, এর উপর তুই আর কিছু বলতে যাস না। আবার মনে হয় রীতাকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি আর কোনোদিন এমন পাপ কাজ করব না। দাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন দাদা। ঠিক আছে, আমি ক্ষমা করে দিয়েছি। দাদা, দিদিকে বাড়িতে নিয়ে আসুন। আমি দিদির পা ধরে ক্ষমা চাইবো। সে হবেক্ষণ, এখন তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া জরুরি। নিখিল, চল রীতাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। দুই বউকে কথা দিতে হবে যে আর কোনো দিন ঝগড়া ঝামেলা করব না। আচ্ছা, কথা দিলাম আমরা আর কখনো ঝগড়া করব না। আমরা সবাই মিলেমিশে থাকবো। তবে এই কথা তো আমি একা দিলে হবে না। আমিও কথা দিলাম আর কখনো ঝগড়া ঝামেলা করব না। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি যে শাস্তি দিয়েছিলাম, উপরওয়ালা আমাকে একই শাস্তি দিয়েছে। আমিও একই রকম কষ্ট পেয়েছি। তুমি আমায় ক্ষমা না করলে আমি ভালো থাকবো না। তোর উপর আমার কোনো রাগ নেই। নিজের ভুলটা বুঝেছিস, এতেই আমি খুশি। একটা কথা সব সময় মনে রাখতে হবে, খারাপ কাজ করলে ওপরওয়ালা যেভাবেই হোক তার প্রতিশোধ নেবেই। তাই সব সময় ভালো কাজ করে সৎভাবে বাঁচতে হবে। আর একটা কথা, তোমরা দুজন তো ভালো হাতের কাজ করতে পারো। তোমরা চাইলে হাতের কাজ করে সেগুলো বিক্রি করতে পারো। এতে করে তোমাদের সময় কাটবে এবং হাতে টাকা পয়সাও হবে। আমরা তো অনেক ভালো কাঁথা সেলাই করতে পারি। এই রীতা, আমরা তো কাঁথা সেলাই করে বিক্রিও করতে পারি। সে তো পারি দিদি, তাহলে আজ থেকে আমরা কাজ শুরু করব। ঠিক আছে। তাহলে আমরা এখন থেকে সুখে দুঃখে একে অপরের পাশে থেকে জীবন অতিবাহিত করব, কেমন? এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।